তার আগে আমরা পপস নিয়ে আলাপ আলোচনা করেছিলাম, যদি তোমাদের মনে থেকে থাকে। তো ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দেয়ার অরিজিন আমরা দেখেছিলাম যে পপসকে আমরা 3টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করেছিলাম। তার মধ্যে একটা ছিল পেস্টিসাইড, আরেকটা ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, এবং আরেকটা ছিল আনইনটেন্ডেড বাই প্রোডাক্টস, দ্যাট মিনস ইন্ডাস্ট্রিয়ালি প্রডিউসড, যেটা আমাদের টার্গেট নয় বাট প্রডিউস হয়। সাবস্টেন্সকে আইডেন্টিফাই করেছিলাম এক্সাম্পল হিসেবে পপসের আন্ডারে, এবং পিসিবি নিয়ে আলাপ আলোচনা করতেছিলাম, এবং ডায়েটারি রোড হবে না, আমরা স্টেবল আছি ইনশাআল্লাহ। ওকে, তো as with many pops, the main source of human exposure is dietary. গতদিন আমরা যেখানে গিয়ে শেষ করেছিলাম এবং যেটা বলছিলাম যে বিভিন্ন ধরনের ফুড আইটেম, পার্টিকুলারলি ফিশ, মিট এবং মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট বা ডেইরি প্রোডাক্ট যেগুলো আছে, ইনক্লুডিং চকোলেট, আইসক্রিম এটসেট্রা এটসেট্রা, এইগুলো কিন্তু একটা অন্যতম প্রধান সোর্স অফ রোডস। তাহলে মেইন রোড কয়টা? 3টা। এক নাম্বার কি বলা হলো? uptake from the environment by fish, birds, livestock via mainly food chain and also into crops. তার মানে আপটেক হতে পারে এই সমস্ত ফিশ, বার্ডস, লাইভস্টক, এবং এইগুলো থেকে আবার ফুড চেইনের মাধ্যমে আমরাও কিন্তু কন্টামিনেটেড হতে পারি। 2 নাম্বার হলো মাইগ্রেশন ফ্রম প্যাকেজিং ম্যাটেরিয়াল। প্যাকেজিং ম্যাটেরিয়াল দেখো 1 মিলিগ্রাম পার কেজি থেকে 10 মিলিগ্রাম পার কেজি। 1 মিলিগ্রাম পার কেজি মানে হলো কি 1 ppm, তার মানে 1 ppm থেকে 10 ppm এই ধরনের কন্টামিনেন্ট কিন্তু প্যাকেজিং ম্যাটেরিয়াল থেকে আমাদের ফুড আইটেমে আসতে পারে। প্যাকেজিং ম্যাটেরিয়াল বুঝি তো আমরা, যে সমস্ত প্যাকেজিং ম্যাটেরিয়াল দ্বারা প্যাকেট করা থাকে এবং সেইগুলো যত বেশি সময় গ্রেডের ম্যাটেরিয়াল না হয়, তাহলে ইন দ্যাট কেস কন্টামিনেন্ট মাইগ্রেট করতে পারে food item. Direct contamination of food stuff or animal feed as the result of an industrial accident. তাহলে এইটাও হতে পারে, এবং সারা পৃথিবীব্যাপী এই ধরনের অনেক ঘটনা আছে, ডাইরেক্ট কন্টামিনেশন অফ ফুড স্টাফ অর অ্যানিম্যাল ফিড অ্যাজ দি রেজাল্ট অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট। আমরা দুই একটা এক্সাম্পল দিলে বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাবে। ইতাই ডিজিজ নাম শুনেছো? ইতাই ডিজিজ স্যার ক্যাটেলের ক্ষেত্রে হয় স্যার? হ্যাঁ, ক্যাডমিয়াম পয়জনিং এ। হ্যাঁ, ইতাই মানে জাপানিজে বলা হয় ব্যথা আর কি, এবং মিনামাতা ডিজিজ, এই দুটোই ঘটনা কিন্তু জাপানে ঘটেছিল তোমার 50 থেকে 60-এর দশকে। এগুলো দৃষ্টিগোচর হয় এবং পরবর্তীতে আইডেন্টিফাই করা হয় যে ডিউ টু ডিফারেন্ট টাইপস অফ কন্টামিনেন্টস এই ধরনের ডিজিজগুলো ওদের ওইখানে হচ্ছিল। ইতাই ডিজিজ, মিনামাতা ডিজিজ সমস্যা ছিল স্যার সেটা স্যার? না, ইন্ডাস্ট্রি এইটা ভোপাল রেগুলারলি পেস্ট। কার্বামেট ইনসেক্টিসাইড করানো হয়েছে তোমাদের? কার্বামেট কার্বামেট, এই যে সেবিন, তারপর তোমার ফোরাদান, সেবিন, এইগুলো যেগুলো আছে, এইগুলোর র ম্যাটেরিয়াল একটা হলো মিথাইল আইসোসায়ানেট আর কি, মিথাইল আইসোসায়ানেট। এইটা গ্যাস এবং এটার বয়লিং পয়েন্ট হলো কি ওইগুলো লিক হয়ে ব্রাস্ট হয়ে গিয়েছিল, এবং তার ফলশ্রুতিতে আশেপাশে ফুড স্টাফ কন্টামিনেট হয়েছিল এবং ইমিডিয়েট মারা গিয়েছিল।
এবং আলটিমেট ডেথ টোল যেটা সেটা 17,000 পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। সুতরাং আবার কি রাশিয়াতে আর একটা চেরনোবিল দুর্ঘটনা, সেইটাও ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট না? চেরনোবিল মানে পাওয়ার প্ল্যান্ট থেকে রেডিয়েশন ছড়াইয়ে পড়েছিল এবং তখন প্রায় অনেক লোক মারা গিয়েছিল এবং সারা নট অনলি রাশিয়া, তখন এটা পার্শ্ববর্তী দেশগুলোতেও কিন্তু ছড়াইয়ে পড়েছিল। সুতরাং ফোর্ড বিকামস কন্টামিনেটেড নট অনলি পিসি উইথ আদার থেকে মাইগ্রেট করে ফোর্ডে চলে যাবে। আর একটা হলো ডাইরেক্ট কন্টামিনেশন। ওকে, then the levels of PCB found in different food stuff are এই শুধুমাত্র PCB মানে পলিক্লোরিনেটেড বাইফিনাইলস যেটা, সেইটার গবেষণার ফলাফলে দেখা গেছে অ্যানিম্যাল ফ্যাটের মধ্যে দেখো এটা 20 থেকে 240 মাইক্রোগ্রাম পার কেজি পর্যন্ত থাকতে পারে। কাউস মিল্ক 5 থেকে খাদিজা মধ্যে কিন্তু একুমুলেশনটা তত বেশি হবে। পরবর্তীতে আমরা একটা ডায়াগ্রাম দেখব, ডায়াগ্রাম দেখলে বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওকে, না আমরা হ্যান্ডআউটস দিয়ে দিব পরবর্তীতে, অসুবিধা হবে না ইনশাল্লাহ। এইখানে এই আনুষঙ্গিক যে প্রসঙ্গগুলো আসতেছে এবং বুঝার বিষয় যেটা আছে সেইগুলো আমরা একটু মনোযোগ দেই, আমার মনে হয় তাহলে পরিষ্কার হয়ে যাবে আর কি। তাহলে ফিস এর মধ্যে আমরা দেখলাম একটা ভেরিয়েশন রেঞ্জ যেটা সেটা টু হাই, এবং এই টু হাই এটা আসলে অ্যাকর্ডিং টু এজ অফ ফিস এবং দেয়ার লনজিভিটি দ্বারা নির্ধারিত হয় আর কি। ফিস, মিল্ক এইগুলোতে কিন্তু পিসিবির একুমুলেশনটা কম্পারেটিভলি বেশি দেন প্ল্যান্ট প্রোডাক্টস লাইক ভেজিটেবল, সিরিয়াল। এইখানে দেখো আমরা বায়ো অ্যাকুমুলেশন অফ পিসিবি এর বায়ো অ্যাকুমুলেশন যদি দেখি, এই ডায়াগ্রামটা দেখা যাচ্ছে তো না? জি স্যার। ছবিটা দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আচ্ছা দেখো সি ওয়াটার এইখানে দশমিকের পর দেখো 5.02 ppm কি আছে? পিসিবি আছে। কোথায়? সি ওয়াটারে। সেইটা একুমুলেশন হয়েছে, এটা দেখো প্রায় কয়েক হাজার মিনিটে, অর্থাৎ দীর্ঘ সময় পানিতে থাকে, তাহলে কয়েক বছরের মধ্যে সেডিমেন্টে তার পরিমাণ দাঁড়ায় কত? 0.005 থেকে 0.16 ppm, এবং প্লাঙ্কটন বসবাস করে তাদের মধ্যে আবার প্রায় 1000 গুণ বেশি। দেন প্লাঙ্কটন থেকে জু প্লাঙ্কটন এইখানে অলমোস্ট সেম। দেন জু প্লাঙ্কটন আবার ইনভার্টিব্রেটস এর মধ্যে আসছে। ইনভার্টিব্রেটস এগুলো আবার কি এই প্ল্যান্ট প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন মাছ খাবার হিসেবে ব্যবহার করছে এবং তার মধ্যে এইগুলো দেখো সিগাল, ফিশ এবং মেরিন ম্যামালসে গিয়ে কিন্তু লক্ষ লক্ষ গুণ বেশি একুমুলেট হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটলি তার ব্যাড ইম্প্যাক্ট বা ইফেক্ট কিন্তু যখন এই একুমুলেশন বেড়ে যাবে তখন এইগুলোর মধ্যে দেখা দেয়া শুরু হবে। তাহলে কি ধরনের ব্যাড ইম্প্যাক্ট বা ইফেক্ট তৈরি হতে পারে সেইগুলো সেডিমেন্টটা কি স্যার? সেডিমেন্ট বুঝি না। না স্যার। হ্যাঁ,
সেডিমেন্ট, নদীর সেডিমেন্ট আমরা কি বললাম, লুজ ডিপোজিশন অফ সয়েল পার্টিকেলস, মানে স্যান্ড, সিল, ক্লে, এইগুলো খুব লুজ ডিপোজিশন হয়। ওকে, তার মানে সেইখানে কি হয়, পানিতে যদি থাকে তাহলে কি হয়, অ্যাডজর্পশন হয় ওই পিসিবি বা অন্য কোনো কন্টামিনেন্টস, পিসিবি বা অন্য কোনো কন্টামিনেন্টস, তাহলে সেডিমেন্টের পার্টিকেলের গায়ে, যেমন ক্লে পার্টিকেলের গায়ে কি হবে, অ্যাডজর্পশন হবে। এখানে সয়েল কেমিস্ট্রির বিষয়, আমরা কি জানি, ক্লে পার্টিকেলের বাইরের সারফেসে কি, বাইরের সারফেস নেগেটিভ না পজিটিভ চার্জ ক্যারি করে, নেগেটিভ নেগেটিভ চার্জ ক্যারি করে। ওকে, নেগেটিভ চার্জ যদি ক্যারি করে, এখন ক্যাডমিয়াম বা আর্সেনিক, এগুলো যদি থাকে, একটা আরেকটার সাথে লেগে থাকা, যখনই একটু ওইখানে এনভায়রনমেন্টাল এই ফোর্সটা থাকবে না, এবং সে আলটিমেটলি ওই চলে আসবে, কোথায় চলে আসবে, সারাউন্ডিংস, এনভায়রনমেন্ট বা ইকোলজিতে চলে আসবে সেইভাবে। তাহলে তার মধ্যে কি, সেডিমেন্ট থেকে পানিতে আসবে আবার, বা সেডিমেন্টের আশেপাশে যে সমস্ত পানির লেয়ার আছে সেই সমস্ত লেয়ারে কনসেন্ট্রেশনটা বেশি হবে, এবং ওইখানে যে সমস্ত তোমার জু প্লাঙ্কটন বা ফাইটোপ্লাঙ্কটন বা যারা বসবাস করে ফিশ, তাহলে তারা কি করে, আবার ওই এরিয়ার ওইখান থেকে খাবার দাবার সংগ্রহ করছে, বিকজ তাহলে যদি এইটা আলটিমেট কোথায় আসবে, আলটিমেট কিন্তু ফুড চেইনকে কন্টামিনেট করবে, এবং ফুড চেইন যদি কন্টামিনেট হয় তাহলে হিউম্যান বিং হিসেবে কিন্তু আমরাও আক্রান্ত হব। তাহলে আমাদের উপর, পার্টিকুলারলি হিউম্যান বিং এর উপর হেলথ ইফেক্ট কি, সেইটা এইখানে আমরা সংক্ষেপে নিয়ে আসছি। মেইন এক্সপোজার রোড থ্রু ইনহেলেশন, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড কনজাম্পশন অফ কন্টামিনেটেড ফুড। হ্যাঁ, তাহলে মানুষের মধ্যে আসতে পারে নিঃশ্বাসের সাথে ড্রিঙ্কিং ওয়াটার এবং কন্টামিনেটেড ফুড থাকতে পারে। দেন কুপ্ল্যানার পিসিবিস, কুপ্ল্যানার এটা হলো আমরা ওই আইসোমার বা স্টেরিও কেমিস্ট্রি যেটা পড়েছি আর কি, সেই স্টেরিও কেমিস্ট্রি টার্ম কুপ্ল্যানার, দ্যাট স্ট্রাকচারের মধ্যে তোমার তাদের অবস্থানটা যদি সেম সমতলে, সেম প্লেনে থাকে, তাহলে তাকে আমরা বলি কুপ্ল্যানার। ওকে, ইন এক্সপোজড ওয়ার্কার তাহলে কি কি সাইন সিমটম দেখা যেতে পারে, ক্লোর একনি, একনি তো আমরা বুঝি না, এই যে ছবিটা দেখা যাচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, ইন ব্লাড এন্ড ইউরিন, possibly arising is born to women with high PCB intake, had symptoms of weight reduction, possible effects on immune system, lower IQ score, problems with motor skill and short-term memory. তাহলে যদি মায়ের মধ্যে পিসিবির এক্সপোজার হয়, ইন দ্যাট কেস ওই মায়ের যে মা যখন ক্যারি করবে এবং পরবর্তীতে তার যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তানের ওজন কম, বাচ্চার ওজন কম হতে পারে, এবং ইমিউন সিস্টেম উইক হতে পারে, লোয়ার আইকিউ স্কোর বুঝিত না, ইন্টেলিজেন্স কোটেন্ট আর কি, ইন্টেলিজেন্স আইকিউ, ইন্টেলিজেন্স কোটেন্ট হিসেবে বিবেচনা করা হয়। তাহলে সাধারণত দেখা যায় যে যদি মা কোনো কারণে পিসিবি বায়োঅ্যাকুমুলেশন মায়ের মধ্যে হয়, ইন দ্যাট কেস বাচ্চার কিন্তু আইকিউ স্কোর কম হতে পারে। PCBs are probably carcinogen according to WHO and US EPA. এরা পিসিবি কে তোমার কার্সিনোজেনিক সাবস্টেন্স হিসেবে কি করেছে, আইডেন্টিফাই করেছে। ওকে, তাহলে এইখানে
হেলথ ইফেক্ট দেখো ক্লোর একনি পলিনিউরোপ্যাথি হেমাটোমেগালি এটা বলতে শুনেছি যে তার লিভার বড় হয়ে গেছে দ্যাট মিন্স দ্যাট ডিজিজ actually is known as hematomegaly. Fatigue, that means feeling tired. Depression আমরা বুঝি। porphyria এটা হলো blood related একটা disease। তাহলে IARC that means International Agency for Research on Cancer, International Agency for Research on Cancer, এদের ক্লাসিফিকেশন অনুযায়ী এটা হলো ডায়োক্সিন কোনটা জানা ওই যে আনইনটেন্ডেড বাই প্রোডাক্ট কিন্তু এটা কার্সিনোজেন এবং তারা গ্রুপ 2 কি হেলথ ইফেক্ট ইন হিউম্যান এইটা আমরা জানলাম এই টার্মগুলো একটু আমাদের মনে রাখতে হবে এবং বায়ো অ্যাকুমুলেশন কিভাবে হয় এইটার উপর কিন্তু তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে ওকে নাও আমরা পিসিবি বা পপস এর নিয়ে আলাপ আলোচনা শেষ করে ফেললাম এখন এই পপস এর উপর বা পিসিবির উপর যে আলাপ আলোচনা করলাম গতদিন এবং আজকে এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা থাকলে জিজ্ঞেস বলো আমরা সংক্ষেপে একটু আলাপ আলোচনা করতে পারি হ্যাঁ বলো পিসিবির হেলথ ইফেক্ট দূর করার পিসিবি হলে তাহলে তোমার এই হেলথ ইফেক্ট কি হয় অ্যাকর্ডিংলি তোমার ট্রিটমেন্ট নিতে হবে এবং সেই ক্ষেত্রে যদি এটা সিভিয়ার ইমপ্যাক্ট বা ইফেক্ট হয় সিভিয়ার ইফেক্ট বা ইমপ্যাক্ট বা ইফেক্ট হলে আলটিমেটলি কিন্তু এটা ক্যান্সারে গড়াবে এখন ক্যান্সারে তার মানে কি তার মানে আমাদেরকে এই ধরনের আনইনটেন্ডেড বা কন্টামিনেন্ট যেগুলো আছে লাইক পিসিবি ডাইঅক্সিন এইগুলো যেন আমাদের বডিতে না আসে তার বা ওয়াটার সয়েল সেডিমেন্ট চারপাশে যা আছে এইগুলোকে যতটা পারা যায় তো রাখতে হবে যেন সেইখানে এই ধরনের সাবস্টেন্স না থাকে এই ধরনের সাবস্টেন্স থাকলে আলটিমেটলি কিন্তু ফুড চেইনে আসবে এবং আমরা এফেক্টেড হব আমাদের সন্তানাদি যারা আছে তারা এফেক্টেড হবে ঠিক আছে জি স্যার আচ্ছা ওকে তাহলে আর কারো কোনো কোশ্চেন আমার মনে হয় নাই ওকে তাহলে আমরা এই ফলশ্রুতিতেই কিন্তু অ্যাসিড রেইন হয় অর্থাৎ গ্যাসিয়াস কন্টামিনেন্ট যেগুলো সেইগুলো যখন এনভায়রনমেন্টে আসবে এয়ারে আসবে তখন তার ফলশ্রুতি সেটা আমরা দেখি এইখানে দেখো পিওর ওয়াটার হ্যাজ এ পিএইচ অফ 7 হ্যাঁ 7 মানে কি নিউট্রাল কি এটা অ্যাসিডিকও নয় আবার ক্ষারীয় নয় হ্যাঁ neutral okay but natural unpolluted rainwater actually has a pH of about 5
5.6, that means slightly acidic. Diluted rain water কিন্তু, হ্যাঁ, রেইন, তাহলে তার pH কত? অ্যাপ্রক্সিমেটলি 5.6। ওকে, তাহলে the acidity of rainwater gases, these are carbon dioxide, nitric oxide and sulfur dioxide found in the troposphere. Troposphere বুঝি তো? জি স্যার, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। হ্যাঁ, মানে ভূপৃষ্ঠের সংলগ্ন যেটা যে লেয়ার, এনভায়রনমেন্টাল কম্পার্টমেন্ট। আক্তার হোসেন চৌধুরী আলাপ আলোচনা করার কথা, যদি করে থাকে তাহলে আমার মনে হয় এইগুলো বলার কথা তোমাদেরকে। ট্রপোস্ফিয়ার, দ্যাট মিন্স ভূপৃষ্ঠের উপরে যেটা। ট্রপোস্ফিয়ারের বিস্তৃতি কত কত পর্যন্ত, কত দূর? 11 কিলোমিটার। 11 থেকে 12 কিলোমিটার পর্যন্ত। দেন স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হলো মেসোস্ফিয়ার। তার মানে কি, এই যে সকল এলিমেন্ট আমরা যেগুলো দেখি, এগুলো কি ফর্মে আছে? সব কিন্তু আয়নিক ফর্মে আছে, না? আয়নিক ফর্মে, নাইট্রোজেন, অক্সিজেন, হ্যাঁ, সব ওইখানে আয়ন। এবং সেইখানে যদি কাউকে নিয়ে ছেড়ে দেওয়া হয়, তাহলে সে কিন্তু ওই আয়নিক বিষক্রিয়ায় মারা যাবে, বাঁচতে পারবে না আর কি। তো সেইটা তাহলে কত কিলোমিটার উপরে এই থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার যেটা বললাম? 1500 নাকি 1200? হ্যাঁ, 1500 মনে হয়। মনে হয় না, মোর হলো ট্রপোস্ফিয়ার। দেন তোমার কত মনে হয়, 25 না 30 কিলোমিটার পর্যন্ত হলো স্ট্র্যাটোস্ফিয়ার। দেন মেসোস্ফিয়ার, এইটা থেকে না 50 কিলোমিটার পর্যন্ত হলো স্ট্র্যাটোস্ফিয়ার। দেন 50 থেকে 50 না 52 আর কি, 90 কিলোমিটার পর্যন্ত হলো তোমার এই মেসোস্ফিয়ার। তারপরে হলো মোর দেন 90, এটা হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার যেটা। ওকে ওকে, তাহলে আমাদের কনসার্ন কোনটা? ট্রপোস্ফিয়ার। হ্যাঁ, ট্রপোস্ফিয়ার। তাহলে ট্রপোস্ফিয়ারের মধ্যে কি আছে? এই যে গ্যাসিয়াস সাবস্টেন্স আছে, পার্টিকুলারলি এই তিনটি গ্যাস, কার্বন ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড এন্ড সালফার ডাইঅক্সাইড, ইউজুয়ালি রিলেটেড টু দি অ্যাসিডিটি অফ রেইন। ওকে, তাহলে এই তিনটা গ্যাসের এখন সোর্স কি কি হতে পারে? একটা হলো ন্যাচারাল সোর্স। দেখো, ন্যাচারাল সোর্স, আমরা প্রথমে ন্যাচারাল সোর্সটা আলাপ আলোচনা করব। ন্যাচারাল সোর্স, তো কার্বন ডাই অক্সাইড আসে কোত্থেকে? ন্যাচারাল সোর্সে ডিকম্পোজিশন। কার ডিকম্পোজিশন? অল লিভিং ম্যাটেরিয়ালের ডিকম্পোজিশন। যেমন গাছপালা, জীবজন্তু যা আছে সবগুলো, যদি একটা গাছপালা আমরা কেটে ফেলে দিই, পচবে না? অথবা লিভিং অর্গানিজম যেগুলো আছে সেগুলো মারা যাওয়ার পর এর ডিকম্পোজিশন হবে বা পচে যাবে। তার ফলশ্রুতিতে কি হবে? কার্বন ডাই অক্সাইড হবে, এবং হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড অ্যাকচুয়ালি প্রডিউসড from such type of decomposition of all living organisms, and the concentration is approximately 355 ppm. 355 ppm কি প্রচুর না? হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, দেন নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড ন্যাচারাল সোর্স কি? ইলেকট্রিক ডিসচার্জ। ন্যাচারাল সোর্স ইলেকট্রিক ডিসচার্জ। হ্যাঁ, কত? 0.01 ppm, নেগলিজেবল। বাট অ্যানথ্রোপোজেনিক বা হিউম্যান বা কি নন ন্যাচারাল সোর্স, অর্থাৎ হিউম্যান মেড সোর্সেস, এর মাধ্যমে কিন্তু নাইট্রিক অক্সাইড আরো বেশি পরিমাণে এনভায়রনমেন্টে যোগ হয়। ওকে, দেন সালফার ডাইঅক্সাইড ন্যাচারাল সোর্স হলো ভলকানিক গ্যাসেস, এইটাও খুব সামান্য পরিমাণ, 0 থেকে 0.01 ppm। তাহলে এইখান থেকে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার যে ন্যাচারাল সোর্স থেকে
কার্বন ডাই অক্সাইডটা আসে হিউজ পরিমাণে, হিউজ পরিমাণে। আর নাইট্রিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড, এই তিনটা গ্যাসিয়াসের মধ্যে ন্যাচারাল সোর্স থেকে কম্পারেটিভলি কম আসে। ওকে, carbon dioxide produced by the decomposition of organic material is the primary source of acidity in unpolluted rainwater. এখন যদি হিউম্যান মেড পলিউশন না থাকে আর কি, তাহলে আমরা উপরের লাইনে দেখো কি বলেছি, the unpolluted rainwater actually has a pH of about কত 5.6, স্লাইটলি অ্যাসিডিক না? তাহলে আনপলিউটেড রেইন ওয়াটার একেবারে ওইভাবে আনপলিউটেড থাকে না, কারণ নেচারে কার্বন ডাই অক্সাইড কিছু না কিছু থাকবেই। যেইখানে তোমার একেবারে পলিউশন লেস এরিয়া, সেইখানেও কার্বন ডাই অক্সাইড আছে, এবং কার্বন ডাই অক্সাইড থাকলে ফলশ্রুতিতে কি হবে, তোমার এই যদি রেইন হয় তাহলে তখন সেইখানে অ্যাসিডিটি স্লাইটলি অ্যাসিডিক হয়। ওকে, দেন নন ন্যাচারাল সোর্স কি? নন ন্যাচারাল সোর্স কার্বন ডাই অক্সাইডও কিন্তু আছে, সেইটা চেয়ে নাইট্রিক অক্সাইড। দেখো ইন্টারনাল কম্বাসন, আমরা এই যে জ্বালানি ব্যবহার করছি গাড়ি ঘোড়া চালানোর জন্য, ইঞ্জিন বা মেশিনপত্র, ইন্ডাস্ট্রিয়াল পারপাজে, সেইখান থেকে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ নাইট্রিক অক্সাইড অ্যাটমসফিয়ারে আসতেছে, 0.2 ppm, 0.2 ppm। সালফার ডাই অক্সাইড দেখো ফসিল ফুয়েল কম্বাসন, এইখানেও কিন্তু ফসিল ফুয়েল কম্বাসন হয়, 0.1 থেকে 2 ppm সালফার ডাই অক্সাইড আসতেছে। তাহলে এই দুটো গ্যাস আমরা নরমাল অ্যাসিড রেইন যেটা বলি, সেইগুলো কিন্তু এই নাইট্রিক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড। এখন কার্বন ডাই অক্সাইড প্রডিউস করে কার্বনিক অ্যাসিড, বুঝেছি? কার্বনিক অ্যাসিড। নাইট্রিক অক্সাইড কি তৈরি করে? নাইট্রিক অ্যাসিড। সালফার ডাই অক্সাইড কি তৈরি করবে? সালফিউরিক অ্যাসিড। এখন এই তিনটা অ্যাসিড যেটা হলো, এইগুলোর যদি আমরা আবার কম্পারেটিভ স্ট্রেংথ বা পটেনশিয়ালিটি জাজ করি, তাহলে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড কি মাচ মোর স্ট্রঙ্গার দেন কার্বনিক অ্যাসিড, কিন্তু ঠিক কি না? বুঝেছি? কার্বনিক অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড না, আর নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এরা হলো শক্তিশালী অ্যাসিড কিন্তু। সুতরাং এই যে নন ন্যাচারাল সোর্স থেকে তাহলে নাইট্রিক অক্সাইড এবং সালফার ডাই অক্সাইড যেটা প্রডিউস হচ্ছে, দে আর মেইনলি কি রিলেটেড বা রেসপন্সিবল টু প্রডিউস অ্যাসিড রেইন। আমরা অ্যাসিড বৃষ্টি বলতে নরমালি যেটা বুঝি, সেগুলোর পিছনে তাহলে এই দুটো অক্সাইড এবং হিউম্যান মেড বা অ্যানথ্রোপোজেনিক সোর্স থেকে কিন্তু আসে। ওকে, then human cause many combustion processes that dramatically increase the concentration of acid producing oxides in the atmosphere. Although carbon dioxide is present in a much higher concentration than nitric oxide and sulfur dioxide, but carbon dioxide does not form acid to the same extent as the other two gases. Thus, a large increase in the concentration of nitric oxide and sulfur dioxide significantly affect the pH of rainwater. ঠিক আছে, যে কথাটা আমরা বলতেছিলাম, even though both gases are present in much lower concentration than carbon dioxide. আবার কার্বন ডাই অক্সাইড কি হয়? কার্বন ডাই অক্সাইড এই যে সারা পৃথিবী ব্যাপী গাছপালা যেটা আছে, সেই গাছপালা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট অফ কার্বন ডাই অক্সাইড আবার কি করছে? নিয়ে নিচ্ছে কিন্তু। বুঝতে পেরেছি? এই যে অ্যাটমসফিয়ারিক কার্বন ডাই অক্সাইড, আচ্ছা অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত? ওভারঅল কার্বন ডাই অক্সাইড 0.3%, 0.03%, 0.03%, 03 না 04? 03,
আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তার মানে ওভারঅল হলো 0.04%, whereas atmosphere নাইট্রিক অক্সাইড approximately 78%, oxygen about 21%, না? 20%. হ্যাঁ, তাহলে সুতরাং সুতরাং এই কার্বন ডাই অক্সাইড কি হচ্ছে আবার, তাহলে এই যে ন্যাচারাল কার্বন ডাই অক্সাইড যেটা আমরা দেখলাম, যদিও এই দুটো গ্যাসের তুলনায় বেশি, কিন্তু সেই কার্বন ডাই অক্সাইড আবার আমাদের বৃক্ষরাজি প্ল্যান্ট কিংডম যেটা আছে, তারা কি করছে, তাদের খাদ্য উৎপাদনের জন্য অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে, যার ফলশ্রুতিতে সেইটার কন্ট্রিবিউশনটা অ্যাসিড রেইনে কিছুটা হলেও কমে যাচ্ছে। এই জন্য গাছপালা বা বনায়ন যদি বেশি থাকে, ইন দ্যাট কেস উই ক্যান রিডিউস অ্যাসিড রেইন অর আদার গ্যাসিয়াস কন্টামিনেন্টস, পার্টিকুলারলি এই ধরনের সমস্যা থেকে আমরা কিন্তু রক্ষা পেতে পারি। ওকে, তাহলে এখন দেখি আমরা কার্বন ডাই অক্সাইড অ্যাসিড রেইন কিভাবে তৈরি করে। একটু আগে আমি বলেছি, তাহলে কার্বন ডাই অক্সাইড কি করবে, কার্বনিক অ্যাসিড তৈরি করে। সেই কার্বনিক অ্যাসিড কিভাবে তৈরি হয়, দেখো, কার্বন ডাই অক্সাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার টু ফর্ম কার্বনিক অ্যাসিড দেন ডিসোসিয়েটস টু গিভ দি হাইড্রোজেন আয়ন অ্যান্ড দি হাইড্রোজেন কার্বনেট আয়ন বা বাইকার্বনেট আয়ন। তাহলে এখন কার্বন ডাই অক্সাইড কি করলো, রিঅ্যাক্টস উইথ ওয়াটার এবং কার্বনিক অ্যাসিড তৈরি হলো। কার্বনিক অ্যাসিড এটা আবার কি করতে পারে, ইট ক্যান বি রিডিউসেস লাইক হাইড্রোজেন আয়ন এন্ড বাইকার্বনেট আয়ন। দ্যাট মিনস দিস কার্বনিক অ্যাসিড আর ক্যাপেবল টু প্রডিউস হাইড্রোজেন আয়ন, that means acidity. Okay. Nitric oxide, which also contributes to the natural acidity of rainwater, which is formed during lightning storms by the reaction of nitrogen and oxygen, two common atmospheric gases. তাহলে একটু আগে আমরা যে বললাম, অ্যাটমসফিয়ারে আমরা বাতাসে গ্যাসিয়াস কনসেন্ট্রেশন যদি কনসিডার করি, ইন দ্যাট কেস আমরা দেখেছি হিউজ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন is present in the atmosphere, and its amount is approximately 78%, এবং অক্সিজেন বললাম কত, around 21%। তার মানে কি, যত গ্যাসিয়াস কম্পোনেন্ট আছে এই দুটোর পরিমাণেই কিন্তু অ্যাটমসফিয়ারে হিউজ বেশি পরিমাণে আছে। তাহলে এই অ্যাটমসফেরিক এই দুটো গ্যাসের মধ্যে যখন আকাশে বিদ্যুৎ চমকায়, লাইটনিং, বুঝেছি, লাইটনিং স্টর্মস, হ্যাঁ, আকাশে বিদ্যুৎ চমকায় দেখেছি, বজ্রপাত, না শুনেছি? জি স্যার। না শোনার তো কোনো কিছু নাই। ওকে, তো আমরা সেই বজ্রপাতের সময় তাহলে কি হয়, এই নাইট্রোজেন এবং অক্সিজেন একে অপরের সংস্পর্শে চলে আসে, অর্থাৎ এদের মাঝে রিঅ্যাকশনটা ঘটাতে সহায়তা করে কে, এই বজ্রবৃষ্টি আর কি। ওকে, টু কমন অ্যাটমসফেরিক গ্যাসেস ইন এয়ার, দেন তাহলে এই লাইটনিং স্টর্মস কি করে, এই নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে রিঅ্যাকশন ঘটিয়ে নাইট্রিক অক্সাইড প্রডিউস করে। Then that nitric oxide is oxidized to nitrogen dioxide, এবং finally it is converted into nitric acid. কিভাবে তৈরি হয় তাহলে দেখো, nitrogen and oxygen, atmospheric nitrogen gaseous and oxygen gaseous, lightning এর ফলশ্রুতিতে nitric oxide, that is also gaseous product. That nitric oxide gas again oxidized and form nitrogen dioxide gas. That nitrogen dioxide gas then reacts with water and form nitric acid. Okay, সুতরাং এই অ্যাসিড রেইন কিভাবে ফরমেশন হয়, যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে কিন্তু এই রিঅ্যাকশন গুলো সহ আমাদের উত্তর লিখতে হবে। বুঝেছি তো? জি স্যার। মাইয়া, হ্যাঁ, আচ্ছা, আর যদি গত বছরের প্রশ্নপত্রে না এসে থাকে
তাহলে অ্যাসিড রেইন থেকে প্রশ্ন আসবে বলে দিলাম, হ্যাঁ, কোশ্চেন আউট কিন্তু, হ্যাঁ। ওকে, অনুরূপভাবে দেখো সালফার ডাইঅক্সাইড কি হয়, অক্সিডাইজড হয়ে সালফার ট্রাইঅক্সাইড হবে। এইটা সালফার ট্রাইঅক্সাইড both are gaseous component, and that gaseous component again react with water and finally form sulfuric acid. ওকে, তার মানে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং কার্বনিক অ্যাসিড তার যখন বৃষ্টির পানি পড়তে থাকে এই গ্যাসিয়াস ম্যাটেরিয়ালের সাথে রিঅ্যাকশন করে এই অ্যাসিডগুলো প্রডিউস হয়, এবং যার জন্য আমরা অ্যাসিড বৃষ্টি দেখতে পাই। ওকে, তাহলে এই 6টা রিঅ্যাকশন কিন্তু আমরা খুবই সহজ রিঅ্যাকশন, এবং এর ফরমেশন, অ্যাসিড রেইন ফরমেশন কিন্তু উইথ রিঅ্যাকশন তোমাদের প্রশ্নপত্রে আসতে পারে কিন্তু। ওকে, নাও এইখানে দেখো আসলে পিক্টোরিয়াল ভিউ অফ অ্যাসিড রেইন ফরমেশন। আগে যে আমরা রিঅ্যাকশন গুলো দেখেছি সেটা একটা পিকচারের সাহায্যে এখানে দেখানো হয়েছে। অ্যাটমসফেরিক গ্যাসেস, অ্যানথ্রোপোজেনিক সোর্সেস। অ্যানথ্রোপোজেনিক অর্থ বুঝি, অ্যানথ্রোপোজেনিক (145) অ্যানথ্রোপোজেনিক অর্থ বুঝি, কেউ বলতে পারি? স্যার মানুষের তৈরি সমস্যা। ভেরি গুড, হ্যাঁ, অর্থাৎ হিউম্যান মেড প্রবলেমস, হিউম্যান মেড কন্টামিনেন্টস, হিউম্যান মেড পলিউশন যেগুলো, সেইগুলো হলো অ্যানথ্রোপোজেনিক পলিউশন, অ্যানথ্রোপোজেনিক কন্টামিনেন্ট, অ্যানথ্রোপোজেনিক প্রবলেমস এটসেট্রা নামে পরিচিত আর কি। ওকে, তাহলে হিউম্যান মেড বা অ্যানথ্রোপোজেনিক যেমন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তারপরে ভেহিকেল এটসেট্রা, এর অন্য পারপাজে জ্বালানি ব্যবহার করা, সেইগুলো কিন্তু হিউম্যান মেড এর মধ্যে আসবে, এবং এইগুলোর ফলশ্রুতিতে আমরা দেখেছি সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড আসবে, সেইগুলোর সাথে রিঅ্যাকশন হয়ে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড গ্যাসিয়াস ফর্মে প্রথমে তৈরি হবে অ্যাটমসফিয়ারে, দেন সেটা পার্টিকুলেট ম্যাটার হিসেবে সরাসরি ডিপোজিশন হতে পারে, অথবা বৃষ্টির পানির সাথে মিশে নেচারে আসতে পারে। ওকে, তাহলে এখন আমরা দেখব এনভায়রনমেন্টাল ইফেক্ট বা ব্যাড ইম্প্যাক্ট অফ অ্যাসিড রেইন। অ্যাসিড রেইনের ফলশ্রুতিতে ক্ষতি কি হয়, ক্ষতির কারণ কি? অ্যাসিড রেইন ট্রিগার্স এ নাম্বার অফ ইনঅর্গানিক and biochemical reactions with deleterious environmental effects, making this a growing environmental problem worldwide. সারা পৃথিবীব্যাপী সমস্যা। কি ধরনের সমস্যা হয় দেখো, many lakes have become so acidic that fish cannot live in them anymore. হ্যাঁ, অর্থাৎ কি মাছ বাঁচতে পারবে না, তার মানে মাছের ক্রাইসিস কিন্তু হয়ে যাবে যদি সব রিভার্স, লেকস এইগুলো যদি অ্যাসিডিক হয়ে যায়। তাহলে আরেকটা অ্যাসিডিক হওয়া, আমাদের দেশে ম্যাক্সিমাম নদ নদী, খাল বিলের পানিতে কি এখন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার যেটা আছে সেটা সরাসরি ডিসপোজ করা হচ্ছে, এটাকে নিউট্রাল না করে, যার ফলশ্রুতিতে অনেক জায়গায় কিন্তু এই সমস্যা আমাদের দেশে প্রকট আকার ধারণ করেছে। ওকে, then degradation of many soil minerals produces metal ions that are then washed away in the runoff, causing several effects. That means agricultural crop production will also be hampered due to acid rain. The release of toxic ions such as aluminum into the water supply, the loss of important minerals such as macronutrient, calcium and magnesium from soil, thereby damaging crops, or crop production will be hampered due to loss of such important but essential macronutrient elements. Then atmospheric pollutants are easily moved by wind currents, so acid rain effects are felt far from where pollutants are generated. যেহেতু অ্যাসিড রেইন হয় কেন, রেসপন্সিবল আমরা দেখেছি 3টা গ্যাস, আর গ্যাসিয়াস ম্যাটেরিয়াল কি করতে পারে,
অনায়াসে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতে পারে থ্রু এয়ার। বাতাস দ্বারা তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই চলে যেতে পারে। এই জন্য গাজীপুরে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, গাজীপুরের বাতাসেই বা গাজীপুরেই শুধুমাত্র অ্যাসিড রেইন হবে, ময়মনসিংহে হবে না, এরকম ভাবার কিন্তু কোনো অবকাশ নেই। গাজীপুরের এই কন্টামিনেন্ট অর্থাৎ এই সমস্ত অক্সাইড যেগুলো detrimental oxides can travel to Mymensingh and also generate acid rain. Okay, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এক দেশ থেকে আরেক জায়গায় আরেক দেশে কিন্তু যেতে পারবে, তাদের পাসপোর্ট ভিসার দরকার পড়ে না। পড়বে? এই ছাত্র না স্যার, ওদের পাসপোর্ট ভিসা লাগে না, আমাদের লাগে। তাহলে পাখি অনায়াসে চলে যেতে পারে। গ্যাসিয়াস ম্যাটেরিয়াল কন্টামিনেন্ট এক মহাদেশ থেকে আরেক মহাদেশে ট্রাভেল করতে পারে, ওদের পাসপোর্ট ভিসার দরকার পড়ে না, বাট তোমার আমার কিন্তু দরকার পড়বে না। বাউন্ডারি ক্রস করতে গেলেই পাসপোর্ট ভিসা না থাকলে ধরে ফেলবে। ওকে, সুতরাং অ্যাসিড রেইন ইন্ডিয়া কি এই সমস্ত গ্যাসিয়াস ম্যাটেরিয়াল প্রডিউস করতেছে, বাংলাদেশ করতেছে না, তাই বলে বাংলাদেশ রক্ষা পাবে না কিন্তু। হ্যাঁ, বাংলাদেশও আক্রান্ত হবে। আবার বাংলাদেশে প্রডিউস করতেছে, ইন্ডিয়া রক্ষা পাবে না, ইন্ডিয়াতেও যাবে, কারণ ওদের ওই যে বলেছি পাসপোর্ট ভিসার দরকার নেই আর কি। ওকে, তাহলে এইখানে দেখো ব্যাড ইম্প্যাক্ট একটা দেখানো হয়েছে। অ্যাসিড রেইন ক্যান ড্যামেজ বিল্ডিংস, হিস্টোরিক মনুমেন্টস এন্ড স্ট্যাচু, especially those made from rocks such as limestone and marble that contain large amounts of calcium carbonate. Acids in the rain react with the calcium compounds in the stones to create gypsum, which then flakes off মানে উড়ে যাওয়া ক্ষয় হওয়া আর কি। তাহলে এই যে সুন্দর সুন্দর যে সমস্ত স্ট্যাচু বা হিস্টোরিক মনুমেন্ট, বিল্ডিং যেগুলো এই যে মার্বেল পাথর দিয়ে তৈরি করা বা লাইমস্টোন দিয়ে তৈরি করা, তাহলে সেইগুলো বা সেই এলাকায় যদি অ্যাসিড রেইন হয় তাহলে কি করবে, এই অ্যাসিড অ্যাকচুয়ালি এই মার্বেল পাথর বা লাইমস্টোনের সাথে রিঅ্যাকশন করে, যেহেতু সেগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে, তাহলে কি অ্যাসিড রিঅ্যাকশন করে ক্যালসিয়াম সালফেট, যেমন ক্যালসিয়াম কার্বনেট সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে ক্যালসিয়াম সালফেট তৈরি হয় এবং কার্বন ডাই অক্সাইড ওয়াটার তৈরি হবে। তাহলে এই ক্যালসিয়াম সালফেট কি জিপসাম না? জিপসামের কেমিক্যাল ফর্মুলা কি? আরো 2 অণু পানি লাগবে। ক্যালসিয়াম সালফেট 2 মলিকুল ওয়াটার, 2 অণু পানি। হ্যাঁ 2 মলিকুল ওয়াটার। তাহলে এই যে ক্যালসিয়াম সালফেট জিপসাম, এইটা কিন্তু আমরা এই এগ্রিকালচারাল কেমিস্ট্রি 2 তে জিপসাম দেখেছি তো না ক্লাসে? প্র্যাকটিক্যাল ক্লাসে দেখি নাই? হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যালে খুবই হালকা, এটা হলো খুবই হালকা। তার মানে কি এই স্ট্যাচু বা মনুমেন্টের গায়ে যখন জিপসাম প্রডিউস করবে তখন ওই যে সাদা সাদা তোমার অনেক সময় বিল্ডিং ড্যাম হয়, দেখছো যে ওই সাদা সাদা পাউডারের মতো ওয়ালের গায়ে লেগে থাকে, এইটাও কিন্তু আসলে জিপসাম ফরমেশন হয়। এবং তাহলে কি হয়, বাতাস আসলে উড়ে চলে যাবে, ক্ষয় হবে আস্তে আস্তে। তার মানে কি হিস্টোরিক মনুমেন্ট, বিল্ডিং বা স্ট্যাচু যেগুলো আছে এই সমস্ত মার্বেল পাথর বা লাইমস্টোনের তৈরি, তারা আস্তে আস্তে কিন্তু ডেস্ট্রয় হয়ে যাবে। সুতরাং স্যার, বিল্ডিং এ যে লোনা ধরে বা নোনা ধরে ওইটা কি জিপসাম? ওইটা অনেক ক্ষেত্রে জিপসাম। ওই লোনা ধরে আমরা বলি না, দেখবা উপরের দিকে সাদা ফ্লেক্স তৈরি হয়, এই যে লবণের মতো হাত দিয়ে ঘষা দিলে ইয়ে হয়ে মিশে যায় না, আবার পড়ে যায়, ঝরঝর করে পড়ে যায়। অ্যাকচুয়ালি দ্যাট ইজ অলসো ক্যালসিয়াম সালফেট। হ্যাঁ, ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই অ্যাসিড রেইন এই পর্যন্ত। আমি আর দুইটা স্লাইড শেষ করব, তার আগে অ্যাসিড রেইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেন নাই। ওকে, ভেরি গুড। তাহলে এখন আমি ওই যে তোমাদের কি